পোস্টাল ব্যালট নিয়ে রীতিমতো হরিলুট শুরু হয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই পোস্টাল ব্যালট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টের মধ্যে পড়ে না, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পেপারসের মধ্যে পড়ে না, জাস্ট অন কাইন্ড অফ ছেলের হাতের খেলনা। তাই যে যেমনে পারছে পোস্টাল ব্যালট নিয়ে তাদের খেয়াল খুশি মতো খেলাধুলা শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। শুরুতে চলুন তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। বাহরাইনে যে পোস্টাল ব্যালটগুলো পাঠানো হয়েছে তা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওর মধ্যে আমরা দেখেছি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার সাথে আরো কয়েকজন ব্যক্তি একটা রুমের মধ্যে আছেন এবং তাদের কাছে অসংখ্য পোস্টাল ব্যালট রয়েছে। সেই পোস্টাল ব্যালট নিয়ে তারা তাদের খেয়াল খুশি মতো খেলাধুলা শুরু করছে। আর যে বিষয়টা সামনে এসেছে তা হলো পোস্টাল ব্যালটের রাজনৈতিক দলগুলোর প্রতীক যেভাবে সাজানো হয়েছে তার মধ্যে মানে ষড়যন্ত্র বা ম্যাটিকুলাস ডিজাইনের গন্ধ পাওয়া যাচ্ছে। এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই ভিডিওতে আমরা যা দেখলাম যে একটা রুমের ভিতরে একজন ব্যক্তির দায়িত্বে কতগুলো লোক নিয়ে অসংখ্য পোস্টাল ব্যালট নিয়ে তারা কি যেন করতেছেন এবং এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে যে তিনি জামাতে ইসলামের একজন নেতা। কিন্তু আমার কথা সেখানে না, এই ব্যক্তি জামাতে ইসলামের নেতা না বিএনপির নেতা না অন্য XYZ দলের নেতা সেটা ভিন্ন সময় আলোচনা করব। কিন্তু একজন ব্যক্তির দায়িত্বে এতগুলো পোস্টাল ব্যালট গেল কিভাবে? তার মানে পোস্টাল ব্যালটের কি সিকিউরিটি কনসার্ন বলে কিছু নেই, নিরাপত্তা বলতে কিছু নেই? তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ভোটের আয়োজন করে লাভটা হলো কি? ডক্টর ইউনূসের সরকার আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ করার জন্য যে উদ্যোগটা নিয়েছিল নিঃসন্দেহে ভালো উদ্যোগ ছিল, বাট সেই উদ্যোগের সাথে সিকিউরিটি কনসার্নটাও তো দেখতে হবে, নিরাপত্তার ব্যবস্থা তো করতে হবে। দেশের ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি কি ওই সকল দেশে নিয়োগ করা হয়েছে যে তারা এই নিরাপত্তার ব্যবস্থাটা করবে? বা ন্যূনতম এই নিরাপত্তার ব্যবস্থাটুকু করা হয়েছে যে সেই দেশের পোস্টাল অফিসে গিয়ে সেখানে বসেই ওই খাম খুলে ভোট দিয়ে সিলগালা করে আবার আমাদের দেশে পোস্টাল করে পাঠিয়ে দিবে? কিন্তু সেটাও যদি করা হতো ন্যূনতম লেভেলের হলেও একটা সিকিউরিটি কনসার্ন থাকতো। কিন্তু এইভাবে এই বাহরাইনের মানে বাংলাদেশি কলোনি, সেই কলোনির মধ্যে নেতা কে আছে তার অধীনে তার ঠিকানায় সব পোস্টাল ব্যালট পাঠিয়ে দেয়া, আর তিনি সবাইকে বন্টন করে দিবে। তার মানে ভোট তাহলে কে দিচ্ছে? মানে কলোনি ওয়াইজ নেতা বলে দিচ্ছে, তারপরে সবাই মিলে ভোট দিয়ে দিচ্ছে। এই ভোট আসবে আমাদের দেশে, আমাদের দেশের সরকার নির্বাচন করার জন্য। তো এভাবেই যদি ভোট নেওয়া যায়, নিরাপত্তার যদি দরকার না হয়, তাহলে ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার দরকারটা কি? প্রতিটি ঘরের ডোর টু ডোর নক করে 1 সপ্তাহ আগে আপনারা গিয়ে ব্যালট দিয়ে আসেন। তারা ঠান্ডা মাথায় ঘরে বসে গ্রুপ ডিসকাস করে ভোট দেখ, এরপরে ভোটের দিন সকালবেলা গিয়ে সেটা ভোট বক্সে রেখে আসুক। তাহলে আরো সুন্দর হয় না? তো সেই পরিস্থিতি তো করতেছে পোস্টাল ব্যালটের নামে। তো পোস্টাল ব্যালটের মধ্য দিয়ে যে নিরাপত্তাহীনতা পরিচয় দিল, এই বিষয়ে ইলেকশন কমিশনের সচিব যা বলল তা রীতিমতো আরো হতাশাজনক, আরো দুঃখজনক, আরো আশঙ্কাজনক। তিনি বললেন যে তারা একটা ঠিকানায় এতগুলো পোস্টাল ব্যালট পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে যার যারটা নেওয়ার তারা নিয়ে নেবে। বুঝতেছেন কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর মধ্যে? কিসের ভোট হতে যাচ্ছে সামনের দিনে? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে পোস্টাল ব্যালটের রাজনৈতিক দলগুলোর প্রতীক যেভাবে সাজানো হয়েছে, যেভাবে অ্যালাইনমেন্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ব্যালট যেহেতু একটু লম্বাটে টাইপের হয়, সেটাকে একটা ভাঁজ দেওয়ার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। তো ভাঁজ দিলে অনেকগুলো দলের প্রতীকের মাঝখান থেকে ভাঁজ পড়ে যাচ্ছে, আর সেই প্রতীকগুলোর মধ্যে একটা পড়েছে বর্তমানের বাংলাদেশের আলোচিত রাজনৈতিক দল বিএনপির প্রতীক ধানের শীষ। এখানে ধানের শীষ পড়ুক আর দাড়িপাল্লা পড়ুক, হাত পাখা পড়ুক আর শাপলাকলি পড়ুক, কিন্তু আমার কথা হলো দলের প্রতীকের উপরে ভাঁজ পড়বে কেন? ইলেকশন কমিশন করেটা কি? তাদের কাজটা কি? একটা ব্যালট পেপারের সাইজ কত হবে, সেখানে
প্রতীকগুলোকে কিভাবে অ্যালাইনমেন্ট করলে ভাঁজ দিলে কোনো প্রতীকের উপরে ভাঁজ পড়বে না, এই বিষয়টুকু মেনটেন করতে পারে না তারা। মানে বসে আছে কারা ইলেকশন কমিশনে? একটা ব্যালট পেপারের সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করা বা সাজানো, পেপার সাইজ কত বাই কত হবে, এই জন্য কি মানে রকেট সায়েন্সে পড়াশোনা করার দরকার হয়? কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে এই ইলেকশন কমিশন কতটা উদাসীন বা কতটা মানে দায়িত্ব কর্তব্যহীন, জ্ঞান কাণ্ডহীন এক কথায়। না হলে এই ধরনের ঘটনা ঘটবে কেন? তো এবার আসি যে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে যে এটা আসলে কাকতালীয় ঘটনা না, অথবা ইলেকশন কমিশনের উদাসীনতা না, বরং এর মধ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র, এর মধ্যে রয়েছে ম্যাটিকুলাস ডিজাইন। কোনো একটা দলের পারপাস সার্ভ করা হচ্ছে, কোনো একটা দলের বা একাধিক দলের প্রতীকগুলোকে পছন্দের জায়গায় রাখা হচ্ছে, উপরের দিকে লিস্টে রাখা হচ্ছে। তো সেই ধরনের অভিযোগ কতটুকু বাস্তবসম্মত চলুন একটু দেখার চেষ্টা করি। আর এই ব্যাপারে ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে যে তারা এই প্রতীকগুলোকে সরকারি গেজেটের ধারাবাহিকতা অনুযায়ী, ক্রম অনুযায়ী বসিয়েছে, এবং তারা বলেছে যে আমাদের যে বাংলা বর্ণমালা অ, আ, ই, উ, ক, খ, গ, ঘ এভাবে সাজানো হয়েছে। তো এভাবে সাজালে তার মধ্যেও যে দুষ্ট চক্র যদি থাকে, কেউ যদি এখানে তাদের দুষ্ট চিন্তার প্রভাব ফলাতে চায়, সেটা ফলানো আসলে সম্ভব। তো যে অভিযোগ এসেছে ম্যাটিকুলাস ডিজাইনের, সেটাকে উড়িয়ে দেয়া যায় না। চলুন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। এই যে এখানে প্রতীকগুলো দেখা যাচ্ছে, এই যে লাল কালি দিয়ে দেখা যাচ্ছে, কলাম দেয়া আছে এখানে, আর এই দিকে যেগুলো দেয়া আছে এগুলো রো দেয়া আছে। তো রো সংখ্যা কত হবে আর কলাম সংখ্যা কত হবে, এইটাকে নিজেদের মতো করে অ্যালাইনমেন্ট করলে নিজেদের পছন্দের প্রতীককে পছন্দের জায়গায় বসানো সম্ভব। সেক্ষেত্রে ইলেকশন কমিশন যে কারণ দেখাচ্ছে যে আমরা সরকারি গেজেট অনুযায়ী সাজাচ্ছি, সেটাও ঠিক থাকবে। আবার তারা যে বলছে যে আমরা বাংলার বর্ণমালা অনুযায়ী সাজাচ্ছি, সেটাও ঠিক থাকবে। তার মধ্য দিয়েও এই ব্যালট ইঞ্জিনিয়ারিং করা আসলে সম্ভব। দেখুন তাহলে, এই যে মনে করেন শুরু করেছে আপেল, আনারস, ইগল মানে হলো অ, আ, ই, উ, ক, খ, গ, ঘ এই ধারাবাহিকতা দিয়ে। তাহলে দেখুন, আমি এই ধারাবাহিকতায় এসে এখানে দেখতেছি কবুতর, কবুতরের পরে দেখতেছি কলম। এখন আমি যদি চাই বা কেউ যদি চায় যে কলম প্রতীকটাকে তিনি ইঞ্জিনিয়ারিং করে লিস্টের শুরুর দিকে রাখবে, তাহলে দেখুন তিনি যদি এখানে এই কলম যে এটা কবুতর, কবুতর রো পর্যন্ত যদি শেষ করে দেয়, পেপারের সাইজ যদি লম্বায় এতটুকু করে, তাহলে অটোমেটিক এই কবুতরের পরে নিচে আর কোনো রো থাকতেছে না। তার মানে পরের কলমটা অটোমেটিক গিয়ে কিন্তু এখানে উপরে পড়ে যাচ্ছে। বুঝাতে পারছি কিনা? তার মানে এখানে কিন্তু ধারাবাহিকতা সবকিছু ঠিক থাকতেছে, সরকারি গেজেটও ঠিক থাকতেছে, বর্ণমালার ধারাবাহিকতাও ঠিক থাকতেছে, কিন্তু তার মধ্যেই রো এবং কলামের এদিক সেদিক করে এই ম্যাটিকুলাস ডিজাইনের এখানে প্রয়োগ করা যেতে পারে। এই যে দেখুন, দাড়িপাল্লা উপরে পড়েছে, চাইলে কিন্তু দাড়িপাল্লাকে এখানে নিচে ফেলে দেওয়া যেত। যদি আরেকটা রো এখানে রাখা হতো, তাহলেই কিন্তু অটোমেটিক এখানে দাড়িপাল্লা এসে নিচে পড়ে যেত, বা চাইলে দাড়িপাল্লাকে মাঝখানে রেখা যেত, বা এই দাড়িপাল্লা কি চাইলে ওই যেই বরাবর ভাঁজ হয়ে গেছে সেই ভাঁজের মধ্যে এনে ফেলা যেত। সেক্ষেত্রে গেজেটেরও ব্যত্যয় হতো না, আবার এই বর্ণমালার ধারাবাহিকতারও ব্যত্যয় হতো না। তার মানে এই যে অভিযোগ এসেছে, অভিযোগকে আসলে উড়িয়ে দেয়া যায় না। এই ধরনের ম্যাটিকুলাস ডিজাইন বা এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই কূট বুদ্ধি, কূট চাল, এই অপরাজনীতি, অপতৎপরতা এর মধ্যে আছে বলে মনে হচ্ছে। একদম নাই তা আসলে বলা যাবে না। তো এবার আসি দর্শক শ্রোতা, শেষে যেটা বলতে, নির্বাচন এখনো 1 মাস না থাকলেও 27-28 দিনের মতো বাকি আছে। তার আগেই একটা পোস্টাল ব্যালট ছাপানোকে কেন্দ্র করে ইলেকশন কমিশন যে ধরনের অপারগতা বা যে ধরনের উদাসীনতার পরিচয় দিল বা অক্ষমতার পরিচয় দিল,
অপরদিকে দেশের বাহিরে পোস্টাল যোগে পাঠানোর ক্ষেত্রে যে সিকিউরিটি কনসার্ন রাখলো না বা নিরাপত্তার কোনো ব্যবস্থাই আসলে নেই, এর দ্বারা আগামীর নির্বাচনটা কেমন হতে যাচ্ছে কি মনে হচ্ছে আপনাদের কাছে? মনে আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ব্যালট নিয়ে কি হয়েছিল? শুরুর দিকে বলা হচ্ছিল, যখন অভিযোগ উঠেছিল যে নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে কিনা, তখন বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কন্ডাক্ট যারা করেছে, রিটার্নিং কর্মকর্তা, তিনি বলেছিলেন যে নীলক্ষেত থেকে ডাকসুর ব্যালট ছাপানোর প্রশ্নই আসে না, কারণ টোটাল নীলক্ষেতে ওই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি নেই। যখন বিভিন্ন তথ্য প্রমাণ সামনে চলে আসলো, তখন আবার এই রিটার্নিং কর্মকর্তা এই কথা ঘুরিয়ে বলল, নীলক্ষেত থেকে ছাপালে সমস্যাটা কোথায়? নীলক্ষেত কি নিষিদ্ধ করলি? তো সেই ডাকসুর ব্যালট নিয়ে যেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল, যেটা একদম তথ্য প্রমাণ সহ সামনে এসেছিল, আমিও এ বিষয় নিয়ে কথা বলেছিলাম, তো তেমনি ব্যালট ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়েই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে সামনের দিকে এগুচ্ছে কিনা। তার মানে ডক্টর ইউনূস এই দেশে কি যেন একটা নির্বাচন দিবে বলেছিল, ইতিহাসের সেরা নির্বাচন, শ্রেষ্ঠ নির্বাচন দিবে, ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য। তো এখন দেখার অপেক্ষায় যে এই শ্রেষ্ঠ নির্বাচনটা কেমন শ্রেষ্ঠ হতে যাচ্ছে, কোনো একটা দলের পারপাস সার্ভ করার জন্য শ্রেষ্ঠ হতে যাচ্ছে কিনা। কারণ ডক্টর ইউনূস সাহেব গতকালকে বলেছে, এবং আমিও আলোচনা করেছি, তিনি একটা দলের হয়ে তাদেরকে অলরেডি এমপি বানিয়ে দিচ্ছে, তাদেরকে অলরেডি মন্ত্রী বানিয়ে দিচ্ছে। তার কনফিডেন্স লেভেল থেকে তিনি বলছে যে ওই দল থেকে তারা এমপিও হবে, তারা মন্ত্রীও হবে। তার মানে মনে হচ্ছে ডক্টর ইউনূসের সরকার তারাই মনে হয় ভাগ বটোয়ারা করে দিচ্ছে কোন দল থেকে কয়জন এমপি হতে যাচ্ছে, কে কে মন্ত্রী হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে যে অনিয়ম, যে নিরাপত্তাহীনতা, যে ষড়যন্ত্র বা ম্যাটিকুলাস ডিজাইনের ম্যাটিকুলাস ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বা বিভিন্ন অভিযোগ বিভিন্ন দিক থেকে উঠছে, এই ব্যাপারে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।